সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই তোমাদের এই চ্যানেলে, যার নাম শেখার সাথী। আর আমরা সবাই রয়েছি নতুন কিছু শেখার সফরে। আমি শুভজিৎ, তোমাদেরই সহপাঠী। সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। আজকের আমাদের আলোচনার বিষয় নেট এক্সামের পেপার 1 ইউনিট 2। আগের দিন এই ইউনিটেরই পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করেছি। যাদের সেই পার্টটি দেখা হয়নি, এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আমি আগের দিনের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব ডেফিনিশন অফ রিসার্চ এবং ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ। আজকের আলোচনা শুরু করার আগে আমি আমার প্রিয় ছাত্রছাত্রী এবং দর্শক বন্ধুদের যে বিষয়টি জানাতে চাইব, সেটা হচ্ছে এনটিএ নেট এক্সামিনেশন যেটা হওয়ার কথা ছিল জুন মাসের সেকেন্ড উইকে, তা কিন্তু করোনার বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে পিছিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তিত ডেট কবে তা জানানো হয়নি। যবে ডেট জানানো হবে আমি নিশ্চয়ই তোমাদেরকে এই বিষয়ে জানাবো। এবং দ্বিতীয় যে বিষয়টি বলতে চাইবো তা হলো যে নেটের ফর্ম ফিল আপের যে প্রসেস, তার মধ্যেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 16ই মে 2020 পর্যন্ত। কেবলমাত্র সিগনেচার এবং ফটো এই দুটি বিষয়ই বাধ্যতামূলক। অন্যান্য প্রয়োজনীয় যে নথি, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি যদি কারোর কাছে না থাকে তাহলেও তারা ফর্ম ফিল আপ করতে পারবে। পরবর্তীতে প্রয়োজনীয় সময়ে তারা সেগুলো দেখাতে পারলেই সমস্যা মিটে যাবে। বন্ধুরা, যারা তোমরা এই চ্যানেলে নতুন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই বেল বাটনটিকে প্রেস করে দেওয়ার জন্য, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে জানতে পারো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো, আজকের আলোচনার শুরুটা আমরা করব রিসার্চের ডেফিনেশন থেকে। প্রথমে আমরা বলছি রিসার্চ ইজ আর্ট অফ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন। আগের দিনের ভিডিওতে আমরা বলেছিলাম যে রিসার্চ হচ্ছে যে কোনো একটা প্রবলেমের একটা প্রপার সলিউশন খোঁজার প্রসেস। এখন যদি আমরা রিসার্চের ইন ডেপথ স্টাডি করি, দেখব রিসার্চ অনেক রকমের হতে পারে। ফর এক্সাম্পল, ডেসক্রিপটিভ রিসার্চ, এক্সপ্লোরেটরি রিসার্চ, এটসেট্রা এটসেট্রা। তাহলে যখন যে রকমের রিসার্চ করব তার পদ্ধতিও কিন্তু আলাদা আলাদা হবে। তাই এটা রিসার্চারের ওপর ডিপেন্ড করে কখন কোন পদ্ধতিতে রিসার্চের কাজটা এগিয়ে নিয়ে যাওয়া হবে। তাই এটাকে আমরা বলছি আর্ট আর্ট বা আর্ট অফ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন। আমরা যদি রিসার্চের কিছু বেসিক টার্মিনোলজি দেখি, আমরা দেখব রিসার্চ হচ্ছে সার্চ ফর নলেজ, মানে নতুন নতুন নলেজ গ্যাদার করা। ফর এক্সাম্পল, আর্সেনিক পলিউশন নিয়ে যদি রিসার্চ করা হয়, সাপোজ রিসার্চার 1 একটা টাইমে বা একটা জায়গায় রিসার্চ করে তার একটা সলিউশন বের করলেন কিভাবে সেই পলিউশনটাকে কমানো যাবে। ইট ডাজ নট মিন যে এটাই একমাত্র সলিউশন। হতেই পারে রিসার্চার 2 অন্য কোনো একটা সিচুয়েশনে অন্য কোনো দেশে আবার রিসার্চটা করলেন, করে তার সেকেন্ড সলিউশন বার করলেন। ইট মিনস যে কোনো একটা প্রবলেমকে নিয়ে আমরা রিপিটেড ওয়েতে বা রিপিটেড ডাইমেনশন থেকে চেষ্টা করলে মোর দ্যান ওয়ান সলিউশন বেরিয়ে আসতেই পারে। তাহলে একজন রিসার্চারের কাজ সবসময় একটা প্রবলেমের মোর দ্যান ওয়ান সলিউশন খোঁজা। নেক্সট যদি আমরা বলি, রিসার্চের মানে হচ্ছে কেয়ারফুল ইনভেস্টিগেশন ফর নিউ ফ্যাক্টস, মানে নতুন নতুন তথ্য বা কারণ খুঁজে বের করা। যেমন আমরা যদি বলি যে আর্সেনিক পলিউশন নিয়ে রিসার্চ হচ্ছে, তাহলে রিসার্চার 1 সাপোজ ইন্ডিয়াতে একটা রিসার্চ করছে। সেখানে দেখা গেল যে এই আর্সেনিক পলিউশনের কারণ হচ্ছে যে যে জল আর্সেনিক পলিউটেড, সেই জলটা দিয়ে মাঠে ইরিগেশন করার জন্য আর্সেনিক পলিউশনটা ছড়াচ্ছে। দেখা গেল সেম রিসার্চ অন্য একটা কান্ট্রিতে, সাপোজ বাংলাদেশে করছে রিসার্চার 2। সেখানে বার করার পর দেখা গেল সেখানে একটা ফ্যাক্ট বেরিয়ে আসলো যে আর্সেনিক পলিউশনের কারণ হচ্ছে মাটির তলায় যে জিও মেটেরিয়াল, দ্যাট ইজ রকস অ্যান্ড মিনারেলস আছে, সেখান থেকে আর্সেনিক মেশার জন্য গ্রাউন্ড ওয়াটারে আর্সেনিক পলিউশন হচ্ছে। তাহলে এটা আরেকটা ফ্যাক্ট বেরিয়ে আসলো। লাইক দিস, যখন আমরা একটা প্রবলেমকে নিয়ে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে থিঙ্কিং করব, ডিফারেন্ট ফ্যাক্টস সেই রিলেটেড আমাদের কাছে বেরিয়ে আসতে পারে। তাই রিসার্চারের কাজ সবসময় ডিফারেন্ট ফ্যাক্টসগুলোকে আইডেন্টিফাই করা। এবং লাস্ট যদি আমরা বলি, দেখো রিসার্চের কাজই হচ্ছে নতুন কোনো সলিউশন খুঁজে বের করা। এটা আগের দিনের পার্টেই আমরা বলেছি। রিসার্চ মিনস হচ্ছে যে আমাদের চারপাশের যে প্রবলেমগুলো আমরা ডেইলি লাইফে ফেস করছি, সেগুলোর একটা সিস্টেমেটিক সলিউশন খুঁজে বের করা। আমরা যদি দেখি যে
রিসার্চের প্রপার ডেফিনিশন কি, তাহলে দেখব যে ডিফারেন্ট সায়েন্টিস্টরা ডিফারেন্ট টাইমে বিভিন্নভাবে রিসার্চকে ডিফাইন করেছেন। যেমন আমরা যদি বলি, রেডম্যান এবং মোরি এই দুজন সায়েন্টিস্ট বলছেন রিসার্চ ইজ এ সিস্টেমেটাইজড এফোর্ট টু গেন নিউ নলেজ। নলেজ অলরেডি আমরা ডিসকাস করেছি। সিস্টেমেটাইজড কেন বলছে, যে এটা একটা ধারাবাহিক পদ্ধতিতে হয়, কি একের পর এক নির্দিষ্ট স্টেপ ফলো করেই রিসার্চ করা হয়। নেক্সট যদি আমরা ডেফিনেশনে যাই, জে.ডব্লিউ. বেস্ট উনি বলছেন দ্য মোর ফর্মাল, সিস্টেমেটিক, ইন্টেন্সিভ প্রসেস অফ ক্যারিং অন দ্য সায়েন্টিফিক মেথড অফ অ্যানালিসিস। ওনার এই ডেফিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কিছু কিওয়ার্ডকে আলোচনা করব। উনি বলছেন রিসার্চ হচ্ছে একটা ফর্মাল প্রসেস। কেন ফর্মাল বলছেন? ফর্মাল বলছেন এই কারণে যে এটা একটা স্ট্যান্ডার্ডাইজড প্রসেস, মানে যে কোনো দেশের বিজ্ঞানীরা যে কোনোভাবে রিসার্চ করতে পারেন না, তার একটা ফরম্যাট আছে। প্রথমে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, তারপরে রিভিউ লিটারেচার করতে হবে, এটসেট্রা এটসেট্রা, ধাপে ধাপে যেতে হবে। অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড প্রসেস মেনেই রিসার্চ হয়। দ্বিতীয় যে পয়েন্টটা বলে দেখো, সিস্টেমেটিক। সিস্টেমেটিক কেন বলছে? এক্স্যাক্টলি যে কথাটা আমরা বলছিলাম, যে এর একটা সিস্টেম আছে। প্রথমেই রিভিউ অফ রিলেটেড লিটারেচার, কাজ শুরু করার আগে দেখে নিতে হবে আগে এই নিয়ে কেমন কাজ হয়েছে, কারা কোন পদ্ধতিতে কাজটা করেছে, তাহলে সেম কাজ রিপিট হবে না, অন্যভাবে করার চেষ্টা করতে হবে, লাইক দিস। তারপরে রিসার্চ ডিজাইন তৈরি করতে হবে, ডেটা কালেকশন, অ্যানালিসিস, অ্যান্ড তারপরে হচ্ছে ইন্টারপ্রিটেশন। তাহলে এটা একটা সিস্টেমেটিক প্রসেস। এবং লাস্টের যে কথা, ইন্টেন্সিভ, মানে ইন্টেন্সিভ মানে রিপিটেড অ্যান্ড কম্প্রিহেন্সিভ ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালিসিস। আমরা যদি বলি যে একজন রিসার্চার একবার ফিল্ডে গিয়ে ডেটা কালেক্ট করে এনে বা ল্যাবে একবার এক্সপেরিমেন্ট করেই রিসার্চের কিন্তু ফাইনাল রেজাল্ট বলতে পারেন না। ওনাকে বারবার রিসার্চ ওই বিষয়টাকে করে করে দেখতে হয় যে ডেটার মধ্যে কোনো ভ্যারিয়েশন আসছে কিনা। তাই তাহলে ওনাকে যতবার এটা দেখবেন উনি, ততবার ভ্যারাইটিস টাইপের ডেটা আসবে এবং সেটা অনেক বেশি এরর ফ্রি হবে। তাই এটাকে আমরা বলছি ইন্টেন্সিভ একটা প্রসেস। বেশ। থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট যে ডেফিনেশনটা আমরা দেখব সেটা হচ্ছে সি উডি। ইনি একজন সায়েন্টিস্ট, ইনিও রিসার্চকে ডিফাইন করেছিলেন এই প্রসেসে। উনি বলছেন it is defining and redefining problems, formulating hypothesis or suggested solution, collecting, organizing and evaluating data, making deduction and reaching conclusion. At last, carefully testing the conclusion to determine whether they fit the formulated hypothesis. এটার মানেটা কি আমরা একটু একটু করে বুঝি। প্রথমে দেখো বলছি ডিফাইনিং, এই কথাটার মানে কি? বলছে একজন রিসার্চার যখন কোনো একটা প্রবলেমকে নিয়ে কাজ করে তখন তাকে প্রবলেমটাকে প্রথমে ডিফাইন করতে হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরে নিলাম আর্সেনিক পলিউশন নিয়ে কাজ হচ্ছে। দেখা গেল সায়েন্টিস্ট ওয়ান উনি আর্সেনিক পলিউশনকে ডিফাইন করছেন এইভাবে যে যখন জলের মধ্যে আর্সেনিকের কনসেন্ট্রেশন 0.05 মিলিগ্রাম পার লিটার এর থেকে বেশি হয়ে যাবে, দেন ইট উইল বি কনসিডার্ড অ্যাজ আর্সেনিক পলিউশন। ওকে। নেক্সট দেখা গেল সেকেন্ড সিচুয়েশন, আর একজন সায়েন্টিস্ট এটা নিয়ে রিসার্চ করছেন, ওনার কাছে এটা কিন্তু প্রবলেমের ডেফিনিশন নয়। উনি বললেন যখন একটা জল খেলে সেই জলের থেকে আর্সেনিকোসিসের সিমটমগুলো ডেভেলপ করবে, দেন ইট উইল বি কনসিডার্ড অ্যাজ আর্সেনিক পলিউশন। তার মানে একই জিনিস বিভিন্ন সায়েন্টিস্টের কাছে কিন্তু তার ডেফিনিশন আলাদা আলাদা। তার মানে রিসার্চারকে রিসার্চের শুরুতেই ডিফাইন করতে হয় যে উনি কি হলে ওই প্রবলেমটাকে মানে ওনার ডেফিনিশনটা উনি কি ডিফাইন করছেন। নেক্সট আরেকটা উদাহরণ আমরা যদি বলি, লার্নিং ডিসেবিলিটি। দেখা গেল একজন সায়েন্টিস্ট যিনি লার্নিং ডিসেবিলিটি ডিসগ্রাফিয়া হলে সেটাকে লার্নিং ডিসেবিলিটি বলে মনে করছেন। সায়েন্টিস্ট টু যিনি রিসার্চ করছেন উনি ডিসলেক্সিয়া হলে পরে সেটাকে লার্নিং ডিসেবিলিটি বলে কনসিডার করবেন। তার মানে দুটো প্রবলেম আলাদা। তাহলে কোন রিসার্চার কোনটাকে নিজের প্রবলেম বলে জাস্টিফাই করছেন সেটা কিন্তু রিসার্চারকে প্রথমেই বলে দিতে হবে, তাই তো? এখান থেকে একটা কথা আমাদের উঠে আসে, সেটা হচ্ছে অপারেশনাল ডেফিনিশন। মিনস যে উদাহরণটা আমরা দিলাম যে আর্সেনিক পলিউশনের নর্মাল একটা ডেফিনিশন আছে যেটাকে আমরা বলি ফর্মাল ডেফিনিশন, লার্নিং ডিসেবিলিটির একটা ফর্মাল ডেফিনিশন আছে, কিন্তু পার্টিকুলার যে রিসার্চটা হচ্ছে তখন রিসার্চারকে সেই রিসার্চের রেসপেক্টে বলতে হয় যে সেখানে প্রবলেমটার ডেফিনিশন কি। তাহলে সেই ডেফিনিশনটাকে আমরা বলবো হচ্ছে অপারেশনাল ডেফিনিশন। তাহলে একটা রিসার্চ করতে গেলে প্রত্যেকটা প্রবলেমের একটা অপারেশনাল ডেফিনিশন কিন্তু দেওয়া বাধ্যতামূলক।
এবার আসা যাক সেকেন্ড যে পার্টটা, দ্যাট ইজ ফর্মুলেটিং হাইপোথিসিস বা সাজেস্টেড সলিউশন। এটা কেমন? হাইপোথিসিস মানে হচ্ছে একটা অনুমান বা একটা গেস। সেটা কি? সেটা মানে হচ্ছে যে যে প্রবলেমটাকে নিয়ে আমরা রিসার্চ শুরু করলাম সেই প্রবলেমটার প্রবাবল সলিউশন কি কি হতে পারে। ফর এক্সাম্পল, আর্সেনিক পলিউশনকে কন্ট্রোল করার জন্য রিসার্চ হচ্ছে, তাহলে সেটাকে কি করে কমানো যাবে তার প্রবাবল দুটো বা তিনটে সলিউশন প্রথমে খোঁজা হলো, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে হাইপোথিসিস। দেখো, আর্সেনিক পলিউশনের সলিউশন ওয়ান এবং সলিউশন টু, রিসার্চারকে প্রথমেই সেই সলিউশনগুলোকে প্রথমে ভেবে নিতে হবে যে এইভাবে করলে এটা সলিউশন হতে পারে। কোনটা ঠিক রিসার্চার কিন্তু প্রথমে জানে না, সেটা লাস্টে গিয়ে প্রুফ হবে। প্রথমে তাকে একটা সলিউশন ভেবে নিতে হবে। একই রকমভাবে যদি আমরা বলি যে যে ডিসগ্রাফিয়া এই প্রবলেমটাকে নিয়ে রিসার্চ করছে, তাহলে রিসার্চারকে প্রথমেই তার দুটো সলিউশন, সাপোজ সে ভেবে নিলেন যে সলিউশন ওয়ান এবং সলিউশন টু, অ্যাট দ্য এন্ড অফ দ্য রিসার্চ এটা প্রুফ হবে যে সলিউশন ওয়ানটা গ্রান্টেড হবে না সলিউশন টুটা গ্রান্টেড হবে। তাহলে রিসার্চের শুরুতেই একজন রিসার্চারকে প্রবাবল হাইপোথিসিসগুলো কিন্তু ফর্ম করেই চলতে হয়। এবার আসা যাক পরের পার্টে, সেটা কি? কালেক্টিং, অর্গানাইজিং অ্যান্ড ইভ্যালুয়েটিং ডেটা। এটা কি জিনিস? এখানে মানে হচ্ছে যে এক্সপেরিমেন্ট করতে হবে। মানে আগে তো সলিউশন একটা মোটামুটি ভেবে নিয়েছি আগের স্টেপেই যে কি কি হতে পারে সলিউশন, এবার কোনটা ঠিক তার জন্য আমাকে কি করতে হবে? ল্যাবে এক্সপেরিমেন্ট করতে হবে অ্যাকর্ডিং টু মাই রিসার্চ ডিজাইন, বা ফিল্ডে গিয়ে ডেটা কালেক্ট করে আনতে হবে। তার মানে এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্ট করলে আমরা যেটা পাবো ডেটা কালেকশন। ডেটা যেগুলো পেলাম সেগুলোকে নিয়ে আমরা বসাবো হচ্ছে অ্যানালিসিস করতে, অর্থাৎ ট্যাবুলেশন করে সেগুলোকে অ্যানালিসিস করব বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে। এবং লাস্টে যেটা পাবো সেটা হচ্ছে ডেটার ইন্টারপ্রিটেশন, অর্থাৎ ডেটাটাকে ঘেঁটে আমি কি কনক্লুশনে পৌঁছাচ্ছি সেটা পরবর্তী ধাপে আমরা এগিয়ে যাব। এবার আমাদের পরের পার্ট, দ্যাট ইজ টু মেক কনক্লুশন। মানে যে ডেটাটা আমরা পেয়েছিলাম সেটাকে অ্যানালিসিস করে আমি কি বুঝলাম, রিসার্চারের যে রিসার্চ আউটপুট সেটা কি, সেটাকে আমরা বলি কনক্লুশন। কনক্লুশন দুভাবে করা যায়। প্রথম মেথডকে বলছে ইন্ডাকটিভ মেথড, যেখানে বলা হচ্ছে যে প্রি ডিফাইন্ড বা প্রি সেটেলড হাইপোথিসিস থেকে আমরা এস্টাবলিশ করব বা এক্সপ্লেন করব উইথ দ্য হেল্প অফ ডেটা আউটপুট। মানে এটা হচ্ছে ফ্রম ডেফিনিশন টু এক্সাম্পল, বা আমরা বলতে পারি ফ্রম নোইং টু আননোন। হলো মানে সহজ করে যদি বলি, রিসার্চার ধরেই নিয়েছেন যে ওনার হয় সলিউশন ওয়ানটা ঠিক, নাহলে সলিউশন টুটা ঠিক। কোনটা অ্যাকসেপ্টেড হবে সেটাকে উনি জাস্টিফাই করার চেষ্টা করবেন উনি যে ডেটাগুলো পেয়েছেন সেগুলোকে হেল্প নিয়ে। তার মানে আগেই উনি কনক্লুশনটা করেই রেখেছেন এবং তার মধ্যে সেই কনক্লুশনটাকে এস্টাবলিশ করছেন। লাস্ট আরেকটা যে মেথড আমরা যদি বলি সেটা হচ্ছে ডিডাকটিভ মেথড। মানে অন দ্য বেসিস অফ ডেটা আউটপুট ইট ইজ ডিডাক্টেড অর ডিটারমাইন্ড হুইচ হাইপোথিসিস ইজ অর আর কারেক্ট। মানে এখানে রিসার্চার যে ডেটাগুলো পেয়েছেন সেগুলোকে আগে উনি ঘেঁটে দেখবেন এবং সেই উদাহরণগুলোকে ঘাঁটতে ঘাঁটতে একটা সিদ্ধান্তে পৌঁছাবেন। প্রথমেই সিদ্ধান্ত করে নেননি, এখানে উদাহরণগুলোর উপর বেস করে করে উনি একটা সিদ্ধান্তে গিয়ে পৌঁছাবেন। এটাও একটা মেথড যেটাকে আমরা বলতে পারি ডিডাকটিভ মেথড। এটাকে আমরা বলি আননোন টু নোন, বা আমরা বলতে পারি ফ্রম এক্সাম্পল টু ডেফিনিশন মেথড। তার মানে ডেটা থেকে সলিউশনে পৌঁছানো। আর আগেরটাই দেখলাম সলিউশন আগেই দুটো ভেবে রেখেছি, তার মধ্যে কোনটা ঠিক সেটাকে জাস্টিফাই করছি আমার ডেটার হেল্প নিয়ে। এবার হচ্ছে আমাদের লাস্ট পার্ট, সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। মানে যে কনক্লুশনটায় আমি পৌঁছালাম সেটা কতটা ঠিক হলো বা কতটা আমার প্রবলেমকে সলভ করতে পারছে। দ্যাট ইজ দেখো বলছে ইন্টারপ্রিটেশন মিনস এক্সপ্লানেশন অফ কনক্লুশন উইথ রেসপেক্ট টু দ্য প্রবলেম। একটা বলে দিচ্ছি, যেমন যে আর যে সলিউশন দুটো প্রথমে রিসার্চার ধরে নিয়েছিলেন তার মধ্যে ধরে নিলাম যে সলিউশন ওয়ানটা অ্যাকসেপ্টেড হলো, তাহলে whether really the solution one is capable to solve the arsenic pollution, the researcher has to justify it. তার মানে রিসার্চার যে কথাটা বলছেন সেটা যে সত্যি সেটা ওনাকে এক্সপ্লেন করে দেখিয়ে দিতে হবে, এবং এই পার্টটাকেই আমরা বলছি হচ্ছে ইন্টারপ্রিটেশন। এতক্ষণের আলোচনা থেকে রিসার্চের ডেফিনিশনটা কি বা রিসার্চ কি ডিফাইন করে সেটা মোটামুটি জানা গেল। এখন দেখে নিই রিসার্চের এম
বা লক্ষ্য কি হয়? বলছে দ্য পারপাস অফ রিসার্চ ইজ টু ডিসকভার অ্যান্সার্স টু কোশ্চেন্স থ্রু দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক মেথড। প্রথমেই বলি, রিসার্চ হচ্ছে একটা সায়েন্টিফিক মেথড। কেন বলছি এটাকে, তার অনেকগুলো কারণ আছে, সেটা আমরা পরের ভিডিওতে বলবো। তাহলে এটা মাথায় রাখবো, রিসার্চ হচ্ছে একটা সায়েন্টিফিক মেথড, যেখানে বা রিসার্চের মধ্যে দিয়ে আমরা কিছু কোশ্চেন বা কিছু প্রবলেমের সলিউশন বা উত্তর খোঁজার চেষ্টা করি। তাহলে যে কোনো রিসার্চই আমাদের কি কাজ করতে লাগে না, রিসার্চের কাজ হচ্ছে কোনো একটা প্রবলেমের উত্তর খোঁজা বা সলিউশন খুঁজতে হেল্প করা। এবার আমরা দেখে নিই যে রিসার্চের অবজেক্টিভস গুলো কি কি। তার মানে কি ছোট ছোট স্টেপ গুলোকে নিলে রিসার্চের যে বেসিক এম, দ্যাট ইজ টু গেট সাম সলিউশন অফ এ পার্টিকুলার প্রবলেম, সেটা ফুলফিল হবে। প্রথম কাজ হচ্ছে রিসার্চারের যে কাজটা, যে প্রবলেমটা নিয়ে উনি রিসার্চ করছেন তার ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং করা, দ্যাট ইজ হোয়াট, হোয়াই, হোয়ার। এই যে ইনফরমেশনগুলো, কেন রিসার্চ প্রবলেমটা কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই বিষয়গুলোকে আগে ভালো করে জেনে নেওয়া। ২ নম্বর কাজ হচ্ছে টু ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ভ্যারিয়েবলস অ্যাবাউট দ্য রিসার্চ প্রবলেম। মানে যে প্রবলেমটা হচ্ছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ভ্যারিয়েবলগুলো কি কি, কোন বিষয়গুলো সেই প্রবলেমটাকে এফেক্ট করছে, সেটাকে ভালো করে বুঝে নেওয়া। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। ৩ নম্বর স্টেপ হচ্ছে টু গ্যাদার ইনফরমেশন অর ডেটা অ্যাবাউট দ্য রিসার্চ ভ্যারিয়েবলস। মানে এখানে রিসার্চারের কাজ হচ্ছে কিছু ডেটা কালেক্ট করা থ্রু এক্সপেরিমেন্ট, যেটা আমরা আগেই আলোচনা করেছি, ডেটা কালেকশন করে নেওয়া। এবং ৪ নম্বর স্টেপ হচ্ছে যে ডেটাকে অ্যানালিসিস করে উনি কিছু হাইপোথিসিস, যেটা প্রথমে উনি তৈরি করে নিয়েছিলেন যে সম্ভাব্য যে সমাধানগুলো, সেটার কোনটা ঠিক সেটাকে জাস্টিফাই করা, তার মানে হাইপোথিসিসকে টেস্টিং করা। এই হচ্ছে একটা রিসার্চের বেসিক ৪টে স্টেপ হয়। এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে এসেছি, যেখানে আমরা আলোচনা করব রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে। সেখানে বলতে গেলে বলতে হয় দুজন রিসার্চারের কথা, একজন হচ্ছেন বেস্ট, একজন হচ্ছে কান। JW বেস্ট এবং JV কান, এরা দুজনে মিলে একটা রিসার্চের কি কি ক্যারেক্টারিস্টিক্স হয় সেটাকে ডিফাইন করেছেন। আমরা দেখে নিই ওনাদের কি বক্তব্য ছিল। প্রথম বলছেন, ইট ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস আ সলিউশন অফ এ প্রবলেম। তার মানে একটা রিসার্চ সবসময় কোনো একটা প্রবলেমের সলিউশন খোঁজার জন্যই করা হয়ে থাকে। এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। ২ নম্বর বলেছে, ইট ডেভেলপস জেনারেলাইজেশনস, প্রিন্সিপালস অ্যান্ড থিওরিজ। মানে একটা রিসার্চ করার পর একজন রিসার্চারের কাছে কি কি পাওয়া যায়, কিছু ইনফরমেশন তিনি পান, যেটা থেকে উনি একটা সিদ্ধান্ত করতে পারেন বা একটা কনক্লুশন করতে পারেন, যেটা ওই পার্টিকুলার প্রবলেমের জন্য ওই সিচুয়েশনেও অ্যাপ্লিকেবল হবে এবং সেটা অন্যান্য কোনো সিচুয়েশনের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে, দ্যাট ইজ ইউনিভার্সাল হবে। এটাই একটা সেকেন্ড ক্যারেক্টারিস্টিক রিসার্চের ক্ষেত্রে। থার্ড ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, ইট ইজ বেসড অন অবজারভেবল এক্সপেরিয়েন্স অ্যান্ড এম্পেরিক্যাল এভিডেন্সেস, দ্যাট ইজ ভ্যালিড। মিনস একটা রিসার্চ কমপ্লিট করতে গেলে রিসার্চারকে সবসময় কিছু তথ্য জোগাড় করতে হয়। হয় তিনি নিজে ফিল্ডে গিয়ে বা এক্সপেরিমেন্ট করে তথ্য আনবেন, দ্যাট ইজ অবজারভেবল এক্সপিরিয়েন্স, অবজার্ভ করে আনবেন, বা হাতে কলমে করে, দ্যাট ইজ এম্পেরিক্যাল এভিডেন্স উনি গ্যাদার করবেন। কেন? কারণ উনি যদি সেই তথ্যটা নিজে কালেক্ট করেন বা সংগ্রহ করেন, তার বেসিসে উনি যে সিদ্ধান্তে পৌঁছাবেন সেটা অনেক বেশি কারেক্ট হবে, দ্যাট ইজ ভ্যালিড হবে। নেক্সট যদি আমরা বলি, ইট ডিমান্ডস অ্যাকিউরেট, ইন্টেন্সিভ, রিপিটেড অবজারভেশনস অ্যান্ড ডেসক্রিপশন, দ্যাট ইজ অনেস্টি। মিনস একজন রিসার্চারকে সবসময় অনেস্ট থাকতে হবে নিজের কাজের প্রতি। মানে রিসার্চার কখনো একবার ডেটা নিয়েই সেটার উপর বেস করে কনক্লুশন করে দেবেন না। বারবার উনি ফিল্ডে গিয়ে বা ল্যাবে এক্সপেরিমেন্ট করে ডেটা কালেক্ট করার চেষ্টা করবেন এবং সেগুলোর উপর বেস করে উনি একটা কনক্লুশনে পৌঁছাবেন, যাতে ওনার যে কনক্লুশন সেটার মধ্যে কোনো ভুল বা এরর না থেকে যায়। এবং এটাই আমরা একটা রিসার্চারের কাছ থেকে বা একটা ভালো রিসার্চের থেকে এটাই আমরা এক্সপেক্ট করে থাকি। নেক্সট যদি আমরা বলি যে ইট রিকোয়ার্স ডেটা ট্রায়াঙ্গুলেশন। মিনস যে একটা রিসার্চার কখনোই একবার ডেটা পাওয়ার ভিত্তিতে বা একটা সোর্স থেকে ডেটা কালেকশন করে নিয়েই তার ভিত্তিতে কনক্লুশনে পৌঁছাবেন না। দ্য রিসার্চার উইল ট্রাই টু ভ্যালিডেট হিজ অর হার ডেটা ফ্রম ডিফারেন্ট সোর্সেস। তার মানে রিসার্চার নিজে যে তথ্য পাচ্ছেন সেটাকেও একবার দেখবেন
এবং সেম টাইপের রিসার্চ অন্য কেউ করেছিল কিনা, তারা কি বলেছে সেটাকেও উনি মেলাবেন। দরকার হলে রিপিটেড ডেটা কালেকশন করবেন, এটসেট্রা এটসেট্রা। তার মানে দ্য কালেকশন অফ ডেটা ফ্রম ভ্যারিয়াস সোর্সেস সো অ্যাজ দ্য কনক্লুশন উইল বি মোর অ্যাকিউরেট। তারপরের পয়েন্ট যদি বলি, ইট ডিপেন্ডস অন রিগোরাস ক্রিটিক্যালি অ্যাপ্রেসড রিসার্চ ডিজাইন। খুবই ইম্পর্টেন্ট। মানে আমরা বলেছিলাম দেখবে যে রিভিউ অফ রিলেটেড লিটারেচার বলে একটা পয়েন্ট থাকে, মানে রিসার্চার নিজে কাজ শুরু করার আগে দেখে নেন যে আগে এই বিষয়ের উপরে কেমন কেমন কাজ হয়েছে, কোন কোন জিনিসগুলোকে দেখা হয়নি, তার উপর বেস করেই উনি নিজের রিসার্চ প্ল্যানটা তৈরি করেন। তাহলে যতক্ষণ না আমি আগের কাজগুলোকে দেখে নিচ্ছি, তাহলে কিন্তু রিসার্চারের রিসার্চ কখনোই ভালো হবে না। কারণ তাহলে হয়তো একই জিনিস রিপিট হয়ে যেতে পারে, একই পদ্ধতি আগেও ভুল করা হয়েছিল এখনো ভুল হয়ে যেতে পারে। সেই ধরনের যাতে রিপিটেশন না হয়, তার জন্য কিন্তু রিসার্চারকে সবসময় ক্রিটিক্যালি অ্যাপ্রেসড করতে হয়, মানে আগের ঘটনাগুলোকে ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে, মানে খুব ক্রিটিক্যালি পার্ট বাই পার্ট দেখে নিয়ে ওনাকে নিজের রিসার্চ ডিজাইনটা ক্রিয়েট করতে হয়। এবার যদি বলি পরের পয়েন্ট, ইট স্ট্রাইভস টু বি অবজেক্টিভ, লজিক্যাল, র্যান্ডমাইজড অ্যান্ড কম্প্রিহেন্সিভ। মিনস একটা রিসার্চারকে রিসার্চ করতে গেলে বা একটা গুড কোয়ালিটির রিসার্চ করতে গেলে রিসার্চকে সবসময় উদ্দেশ্যমুখী হতে হবে। মানে রিসার্চকে সবসময় জানতে হবে যে আমি কি চাই, আমি কি বিষয়ে গবেষণাটা করছি, এবং যে তথ্যটা পাচ্ছি সেই তথ্যটা কি আদৌ এই রিসার্চের কাজে হেল্প করবে। দ্যাট ইজ অবজেক্টিভ ওরিয়েন্টেড, উদ্দেশ্যমুখী হতে হবে। র্যান্ডমাইজড হতে হবে, মানে যে ডেটাগুলো কালেক্ট করছি সেই ডেটাগুলোর মধ্যে যেন কোনো বায়াসনেস না থাকে। আমার পছন্দ মতো সময়ে গিয়ে ডেটা কালেক্ট করলাম বা আমার পছন্দ অনুযায়ী ডেটাগুলোকে কালেক্ট করলাম, সেটা যেন না হয়। র্যান্ডমাইজড হতে হবে এবং কম্প্রিহেন্সিভ। মিনস আমাকে যে ডেটাটা আমি ফিল্ড থেকে কালেক্ট করব বা ল্যাব থেকে কালেক্ট করব, তার মধ্যে কোয়ালিটেটিভ ডেটাও নিতে হবে এবং কোয়ান্টিটেটিভ ডেটাকেও নিয়ে রিসার্চের মধ্যে ইনক্লুড করতে হবে। এই বিষয়গুলোকে নিয়ে আমরা আবার পরে ডিটেলস আলোচনা আর একটা পরের ভিডিওতে অবশ্যই করব। নেক্সট বলছে দেখো, ইট কোয়েস্টস ফর নিউ নলেজ। তার মানে রিসার্চ সবসময় নতুন কোনো নতুন বিষয়ে তথ্য আমাদের কাছে তৈরি করে দেয় বা এনে দেয়। তারপরে পয়েন্টে বলছি, ইট ডিমান্ডস দ্য পেশেন্স, ডেডিকেশন, এথিকেসি, লজিক্যাল থিঙ্কিং এবিলিটি অফ দ্য রিসার্চার। একটা রিসার্চ তখনই ভালো হবে যখন রিসার্চার মাথা ঠান্ডা রেখে ডেডিকেটেডলি, মানে খুব মানে হোল হার্টেডলি রিসার্চটাকে কমপ্লিট করবেন। এথিকেসি মিনস উনি কোনো রকম কোনো আনফেয়ার মিনস, মানে অন্য কোনো কারো রিসার্চ থেকে দেখে কনক্লুশন করে দেবেন না বা অন্য কারো রিসার্চের ডেটা নিয়ে নিজের ডেটা বলে চালিয়ে দেবেন না। এই ধরনের প্রবলেমগুলো উনি করবেন না, দ্যাট ইজ প্ল্যাগারিজম। এটা রিসার্চার কখনোই করবেন না। এবং লজিক্যাল থিঙ্কিং, মানে পার্ট বাই পার্ট উনি বুঝে বুঝে নিজের রিসার্চটাকে এগিয়ে নিয়ে যাবেন। ইট ডিমান্ডস আ গুড কোয়ালিটি অফ রিসার্চ। এবার দেখো আমরা বলছি যে রিসার্চ হয় কি সিস্টেমেটিক অ্যান্ড সায়েন্টিফিক মেথড। অলরেডি আমরা মোটামুটি বলেছি। পরের পার্টে দেখো বলছি, রিসার্চ হচ্ছে কি অবজেক্টিভ প্রসিডিওর, লজিক্যাল আর্গুমেন্ট অ্যান্ড এক্সপার্টাইজড ইন্টারপ্রিটেশন। মিনস রিসার্চারকে সবসময় একটা অবজেক্টিভ বেসড প্রসিডিওর, মানে কি করতে চাইছি এবং সেই অনুযায়ী আমার রিসার্চের মেন অবজেক্টিভটা কি, অ্যাকর্ডিংলি আমি আমার কাজের জায়গা বা স্যাম্পল গ্রুপ ঠিক করব এবং অ্যাকর্ডিংলি আমি আমার ডেটাগুলোকে কালেক্ট করব। উল্টোপাল্টা জায়গা থেকে বা উল্টোপাল্টা রকমের ডেটা আমি কখনোই নেব না। লজিক্যাল আর্গুমেন্ট, অর্থাৎ আমি আমার রিসার্চ করার সময় যে হাইপোথিসিসগুলো তৈরি করেছিলাম সেগুলোকে পার্ট বাই পার্ট লজিক্যালি যুক্তি দিয়ে দিয়ে এস্টাবলিশ করে দিতে হবে যে কোন সলিউশনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে। দ্যাট ইজ টেস্টিং অফ হাইপোথিসিস করে দিতে হবে। এবং লাস্ট পার্টে আসবে এক্সপার্টাইজড ইন্টারপ্রিটেশন। মিনস একটা রিসার্চারের শেষ পার্টে গিয়ে রিসার্চারকে অবশ্যই যে কনক্লুশনে উনি পৌঁছালেন সেটাকে ওনাকে এক্সপ্লেন করে দিতে হবে যে সেটা কেন সত্যি বা কেন ওটাকে সবাই মানবে, সেটাকে ওনাকে এক্সপ্লেন করে দিতে হবে। 11 পয়েন্টে দেখো আমরা বলছি রিসার্চ ফাইন্ডিংস যেগুলো হয় সেটা অবশ্যই হতে হবে রিলায়েবল এবং ভ্যালিড। মানে যে একজন রিসার্চার তো অনেক সময় নিয়ে একটা রিসার্চ করেন, তারপরে উনি যে তথ্যটা আমাদেরকে দেন আমাদেরকে ধরেই নিতে হবে বা সেটা হতেই হবে সেটা অনেক বেশি রিলায়েবল এবং ভ্যালিড। মানে সেটা যে কোনো প্রবলেমেটিক সিচুয়েশনেই সেই ডেটাটা সেই সলিউশনটাকে আমরা কাজে লাগাতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এবার বলছি
রিসার্চ হচ্ছে রিসার্চ রিকোয়ার্স এ ফর্মাল রিপোর্টিং। দ্যাট মিনস একটা রিসার্চ হয়ে যাওয়ার পর রিসার্চারকে সেটাকে রিপোর্ট করতে হয়, মানে একটা খাতায় লিখতে হয়, যেটাকে আমরা বলি ডিসার্টেশন পেপার। উনি যা যা করেছেন পুরো কাজে সেটাকে পরপর পরপর একটা ফরম্যাট অনুযায়ী ওনাকে লিখতে হয়, যে কোনোভাবে লিখলে হয় না, একটা ফরম্যাট আছে, সেই মতো পরপর পরপর লিখতে হয়। এটা হচ্ছে একটা রিসার্চের পার্ট। অর্থাৎ রিসার্চ শেষ হবে তখনই যখন রিসার্চ আউটপুটটাকে একটা পার্টিকুলার ফরম্যাটে একটা জায়গায় লিখে ফেলা হবে। নেক্সট দেখো বলেছি ইট মাস্ট ডেপিক্ট দ্য ডিলিমিটেশনস অ্যান্ড লিমিটেশনস। দুটো কথা কিন্তু অনেক আলাদা। ডিলিমিটেশন মানে একজন রিসার্চার কাজ করতে গিয়ে কোন কোন জিনিসগুলো করতে পারলেন না, তার ডিউ থেকে গেল, সেটা অবশ্যই রিসার্চারকে রিসার্চের শেষে বলে দিতে হয় যে আমার কাজের এই এই জায়গাগুলো আরও করা যেত, যেটা আমি করতে পারলাম না। আর লিমিটেশন মানে হচ্ছে যে বিভিন্ন যে প্রবলেমগুলো রিসার্চার ফেস করেছেন ডিউরিং হিজ রিসার্চ, বা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরসগুলো কী কী ছিল, সেটাকেও একটা রিসার্চারকে কিন্তু তার রিসার্চের যে রিপোর্ট হয় সেখানে লাস্ট পার্টে গিয়ে সেটাকে বলে দিতে হয়। নেক্সট বলছে এ গুড রিসার্চ অলওয়েজ শুড সাজেস্ট দ্য ফার্দার পসিবল প্রসিডিংস। মানে একজন রিসার্চারের কাজ কিন্তু শুধু নিচের রিসার্চটাকে বলে দেওয়া নয়, যে আমি রিসার্চ করলাম কী কী পেলাম সেটাকে বলে দিলাম ব্যাস, তা নয়। পরবর্তীতে যদি কোনো রিসার্চার সেই নিয়ে কাজ করতে চান তাহলে উনি আর কি কি কাজ করলে পরে বেটার হবে সেই বিষয়েও একটা সাজেশন বা একটা গাইডলাইন কিন্তু রিসার্চারকে দিয়ে দিতে হয়। এটাও একটা রিসার্চারে বা রিসার্চের বেসিক ক্যারেক্টারিস্টিক্স। আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। দ্যাট ইজ ডেফিনিশন অফ রিসার্চ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ। পরের ভিডিওতে আমরা আলোচনা করব টাইপস অফ রিসার্চ নিয়ে, যে কত ধরনের রিসার্চ হতে পারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা শোনার জন্য, এবং আহ, আশা করছি যে এই ভিডিওটার মাধ্যমে তোমরা নতুন কিছু জিনিস হলেও জানতে পারলে বা শিখতে পারলে। যদি সত্যি কিছু জিনিস তোমরা শিখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিও। উৎসাহিত হব আগামী দিনে আরো ভালো ভিডিও করার জন্য। যদি এই ভিডিওটি মনে হয় যে বন্ধুদের সঙ্গে শেয়ার করলে তাদের নতুন কিছু জানতে সুবিধা হবে তাহলে অবশ্যই শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে, যাতে পরবর্তী সময়ে এই নতুন কোনো ভিডিও দিলে সেটা তোমাদের কাছ পর্যন্ত পৌঁছায়। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করার পর যে বেল বাটনটি আছে সেটাকে কিন্তু ক্লিক করে দিও। থ্যাংক ইউ।